আমরা আপনাদেরকে আমাদের ফোরামের পক্ষ থেকে, যেটা হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট ফোরাম, আমরা এই মাসে আমরা এই ফোরামটার যাত্রা করেছি। এই ফোরামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত এই ফোরামটি গঠন করেছি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থায় আছে সেটাকে মানবিক এবং গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা করার জন্য, এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা কিভাবে আরো জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পারি সেই ব্যবস্থার জন্য এই ফোরামটি আমরা গঠন করেছি। আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাস যখন উহানে চায়না থেকে শুরু হয়, তার পরবর্তীতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ এই করোনা ভাইরাস যেন বাংলাদেশে না আসে সেজন্য অনেক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমরা জানি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং মার্চের 8 তারিখে আমরা প্রথম করোনা ভাইরাসের আমরা বাংলাদেশে দেখতে পাই। এটি ধীরে ধীরে এই সংখ্যাটি বাড়ছিল, সেটি আজকে আমরা প্রায় 1100-র মতন প্রতিদিনই পাচ্ছি। তো আমরা এই আমাদের ফোরামের পক্ষ থেকে আজকে যে আলোচনাটা আমরা শুরু করছি, আমরা আশা করি যে আমরা এরকম আরো আলোচনা আমরা আয়োজন করব এবং সবাইকে নিয়ে আয়োজন করব। আমাদের এই আলোচনায় আমরা আমাদের বন্ধু হিসেবে বিশিষ্ট কয়েকজনকে আমরা সাথে পেয়েছি। আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন হলো সাজ্জাদ আলম খান, তপু। আমি তপু ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা জানেন যে সাজ্জাদ আলম খান তপু একজন সাংবাদিক, এবং তিনি ঢাকা ইউনিয়ন ফর জার্নালিস্ট যে ফোরামটি রয়েছে, যে সংগঠনটি রয়েছে, সেই সংগঠনের সদ্য নির্বাচিত সেক্রেটারি বা সাধারণ সম্পাদক। তপু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন আমেরিকা থেকে ডাক্তার খন্দকার মাসুদ রহমান। মাসুদ ভাই মূলত একজন অ্যানেস্থেসিওলজিস্ট। উনি আমেরিকাতে কুইন্স হসপিটাল সেন্টারে কাজ করেন অ্যানেস্থেসিয়াতে। তাছাড়াও মাসুদ ভাই সেখানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ফর নর্থ আমেরিকা যে সংগঠনটি রয়েছে, তার মানে নর্থ আমেরিকাতে যত বাংলাদেশি ডাক্তাররা রয়েছে তাদের যে সংগঠনটি, সেই সংগঠনটির সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন। মাসুদ ভাই সদ্য উনি করোনা আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্ত থেকে উনি এখন সুস্থ হয়েছেন। আমরা মাসুদ ভাইয়ের সাথে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। মাসুদ ভাই, আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা নিউ ইয়র্ক চ্যাপ্টার। নিউ ইয়র্ক চ্যাপ্টার is about 500 to 600 Bangladeshi doctor. এই চ্যাপ্টারের প্রেসিডেন্ট, not the entire American Senate Committee. আমাদের সাথে আরো আছেন ডাক্তার আসাদুজ্জামান, যিনি নরওয়ে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার আসাদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেন এবং নরওয়েতে তিনি মূলত জিপি প্র্যাকটিশনার হিসেবে কাজ করেন। অনেকদিন যাবত নরওয়েতে উনি এই চিকিৎসা সেবার সাথে সংযুক্ত আছেন। আসাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শামীম, প্লিজ প্রসিড। থ্যাংক ইউ। তো আমি আলোচনা প্রথমেই তপু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। তপু ভাই, আমাদের দেশে এখন করোনা পরিস্থিতির কি অবস্থা? আপনারা তো সাংবাদিক, আপনারা তো সব দেখছেন, আপনার মতে আমাদের দেশের এখন কি অবস্থা? ধন্যবাদ শামীম ভাই। আমি প্রথমেই বলছি যে করোনা এই রোগটা তো বাংলাদেশে সংক্রমণ বিস্তৃত হচ্ছে আর কি। আজকে যে সরকারিভাবে যে ব্রিফিং করা হয় সেখানে আমরা দেখলাম যে রেকর্ড পরিমাণ রোগী আসলে মৃত্যুবরণ করেছেন আর কি। আর আপনি যদি হাট ভাট ঘাট বা দোকানপাটের চিত্র যদি দেখেন, ঢাকা বা ঢাকার বাইরের অবস্থান যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে আসলে আমরা যে সঙ্গ নিরোধ কর্মসূচি সেটা কিন্তু আমরা আসলে মানতে চাচ্ছি না বা মানছি না আর কি। কারণ সব জায়গায় বিপুল পরিমাণ লোকের এক ধরনের উপস্থিতি থাকে। আর আমরা বাংলাদেশ সরকার অফিসিয়ালি কোনো লকডাউন ঘোষণা করেনি, এক ধরনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন, কিন্তু জীবিকার কথা বলছেন এবং জীবিকার কারণে
বেশ কিছু কলকারখানা শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়েছেন। কার্যত এখন সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান এই দুটোই বন্ধ রয়েছে, আর জীবিকার প্রয়োজনে নানাভাবে মানুষজন আসছে। আপনি পাটুরিয়া বলেন, দৌলদিয়া ঘাট বলেন, সেখানে প্রতিদিনই আসলে মানুষ ঢাকার পথে বিচ্ছিন্ন ভাবে চলে আসছে আর কি। আমাদের সরকার তো নানাভাবে অ্যাওয়ারনেস এর কথা বলছিল। আমরা যারা আসলে পত্র পত্রিকা, অনলাইন বা আমাদের বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাই এক ধরনের শঙ্কার ভেতরে যেমন রয়েছি, আবার ঠিক তার বিপরীত চিত্রটা রয়েছে যে আসলে আমরা কতটুকু প্রোটেক্টিভ মেজার নিজেরা নিতে পারছি আর কি। এটা তো খুব একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ হচ্ছে আমি চিন্তা করছিলাম আর কি যে যদি আজকে একটা ফুটবল খেলা হয়, ওয়ার্ল্ড 20 ভার্সেস কোভিড-19, ওয়ার্ল্ড 20-র কাছে আছে রেমসিডিভির, মেসি, রোনালদো, সেটা হচ্ছে আপনার হাইড্রোক্লোরোকুইনাইন। খেলার রেজাল্ট কি? খুব সম্ভবত কোভিড-19 5-0 গোলে এগিয়ে আছে আমাদের সাথে, কারণ বেশিরভাগ মেডিসিনই কাজ হয়নি আর কি। আমার জানা মতে 20 থেকে 22 ধরনের মেডিসিন আছে, কোনো মেডিসিনেই খুব একটা কাজ হয়নি। রেমসিডিভির 31%, কিন্তু ওটা হচ্ছে অনলি শর্টনিং লেংথ অফ স্টে, নট নেসেসারিলি ইট ইজ সেভিং দ্য পেশেন্ট। আর আমাদের এখানে মেডিসিন গুলো শুধু স্টাডি পারপাসে দেওয়া হচ্ছে, জেনারেল পারপাসে দেওয়া হচ্ছে না, অনলি ক্লিনিক্যাল ট্রায়াল হিসাবে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। মাসুদ ভাই, আপনাদের ওইখানে রোগীদেরকে কি ধরনের ড্রাগস দেয়া হচ্ছে? এবং আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ওষুধ কোম্পানি তারা বিভিন্ন ওষুধ নিয়ে আসতেছে এবং বলতেছেন যে এগুলো খুব ইফেক্টিভ। আমরা রিসেন্টলি দেখলাম যে এফডিও একটা ইন্টারিম অ্যাপ্রুভাল দিয়েছে, আমাদের মার্কেটে চলে আসছে কোনো ট্রায়াল ছাড়াই। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি? প্রথমে আমাদের জানা দরকার যে দিস ইজ এ নিউ ডিজিজ। আমরা এভরিডে প্যাথোফিজিওলজি সম্পর্কে জানতে পারছি। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস আসাদ, ডক্টর আসাদ ফর দ্য কমপ্লিমেন্ট। যাই হোক, প্রথমেই আমাদের জানা দরকার দ্যাট উই শুড অল নো দ্যাট ইটস এ নিউ ডিজিজ। আমরা রোজ নতুন করে জানতে পারছি। আমরা মোস্টলি প্রিভিয়াস যে সার্স অথবা কোভিড ভাইরাস গুলো এসেছিল, লাইক সার্স, মার্স বা ইবোলা, এগুলোতে যে প্র্যাকটিস গুলো করেছিলাম, বেসড অন দ্যাট উই হ্যাভ স্টার্টেড দ্য ট্রিটমেন্ট। ইটস চেঞ্জিং এভরিডে। আমাদের হাসপাতালে প্রত্যেক সপ্তাহে কোভিড মিটিং হয় and lot of new things come up. যেমন ধরেন আজকে একটা বিরাট দুইটা মেডিসিন নিয়ে কথা বলি। একটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। হাইড্রক্সিক্লোরোকুইন was the best treatment at the time of March middle. ওই সময় আর কোনো মেডিসিনকে এরকম দেখা যায়। How does it work? মনে রাখতে হবে, হাইড্রক্সিক্লোরোকুইন is not final treatment. যেটা ডক্টর আসাদ বলেছেন is very right. These are all in anecdotal phase. Anecdotal phase মানে আমাদের এই ওষুধের পক্ষে সাফিসিয়েন্ট লিটারেচার এখনো তৈরি হয়নি এবং এটা ফাইনাল ফেজ টেস্ট পার হয়ে যায়নি। এই জন্য ইট ইজ অ্যানেকডোটাল। বাট অল দি ডক্টরস, আমি যতগুলোকে জানি, যতজন ডাক্তারকে জানি, অল অফ আস টুক হাইড্রোক্লোরোকুইন এবং সবার জ্বর চলে গিয়েছিল। নাও ইট হ্যাজ সাম সাইড এফেক্টস। হাইড্রোক্সিক্লোরোকুইনের 3টা ওয়েতে কাজ করে। যেহেতু এটা কন্ট্রোভার্সিয়াল, আমি এই জন্য বলছি, আই এম নট টেলিং দ্যাট এনিবডি শুড টেক ইট বিকজ ইট ইজ এখন আমি কাউকে হাইড্রোক্সিক্লোরোকুইন লিখছি না বা বলছি না, বাট এটা 3 ওয়েতে কাজ করে। ওয়ান ইজ ইট মডিউলেটস দি ইমিউন মডিউলেট করে। নাম্বার 2, যেই সেলের মধ্যে যে রিসেপ্টর গুলোকে আছে, যে রিসেপ্টরটা রিসিভ করে কোভিডকে, সেই রিসেপ্টর গুলো ডিস্টরশন করে দেয়, চেঞ্জ করে দেয়, এভাবে ঢুকতে দেয় না। নাম্বার 3, it goes into the endosome and changes the pH পাল্টে দিয়ে 8 এর কাছে নিয়ে যায়, which is deadly for any virus. এইভাবে কাজ করে। It's not antiviral medication, it's an anti-malarial medication. আমরা জানি 40 বছর বাংলাদেশের আর্মিরা যারা হিলট্র্যাক্সে যাচ্ছে তারা খাচ্ছে, খুব একটা সাইড এফেক্ট হয় নাই। But when you give it with azithromycin, side effect is much more. সবচেয়ে বড় সাইড এফেক্ট যেটা, সেটা হচ্ছে QT interval on the ECG. QT interval increase করে যায়, arrhythmia হয়। That arrhythmia is refractory to any treatment. ট্রিটমেন্ট করলে সারে না, মরে যায় মানুষ অনেক সময় যদি এটা হয়। That is the caution, যার জন্য it is told that this is not a treatment beyond any doubt. এটা গেল এটার ব্যাপারে। কিন্তু ওই সময় that was the only thing available. Risk and benefit ওজন করে আমাদের কাছে মনে হয়েছিল we should go for it. And প্রত্যেকটা হাসপাতালে, each হাসপাতালে দেওয়া হচ্ছিল এটা। And I took it. আমার যত ডাক্তার বন্ধু বান্ধব, they all took it. And we are all right. কিন্তু এটা খারাপ হতে পারে।
যার জন্য ইউ শুড বি কশাস। আর রেমডেসিভিরের ব্যাপারে একটা কথা বলি। আমার সামনে আই হ্যাভ এটা বাইরে বলা মানা, দিস ইজ অর্ডার ফ্রম দ্য হসপিটাল টু দি ডক্টরস এন্ড দি স্টাফস। তাতে আমি কিয়দংশ পড়তে পারি, সম্পূর্ণ পড়লে আমি আইন ভঙ্গ করবো। আই উইল নট ডু দ্যাট। এটা তাকে দেওয়া যাবে না। It has to be hospitalized. Remdesivir in America has to be hospitalized. ওই ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে না এখানে। Admit 1 number criteria, minimum criteria বলা আছে যে the agent must meet the following minimum criteria. খেয়াল রাখবেন এই কথাগুলো। Admitted to hospital for less than 7 days, 7 দিনের কম যারা ভর্তি হয়েছে। Detected SARS-CoV-2 PCR যাদের ডিটেক্ট করা হয়েছে পজিটিভলি। SATs বা SpO2 বা অক্সিজেন স্যাচুরেশন যার লেস দ্যান 94% ইন রুম এয়ার এবং যার সাপ্লিমেন্টাল অক্সিজেন লাগবে। And number 4, ALT less than 5 times the upper limit of normal. এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া সবগুলো ফুলফিল না করলে ইউ ক্যানট গিভ কোভিড, you cannot give remdesivir. Remdesivir is a very good medication. It has, যেটা ডক্টর আসাদ বলেছেন, it reduces the time. But America they experienced a ভিন্ন, you might have 31, we have got about 68 to 70% সফলতা পাওয়া যাচ্ছে এখানে, which is good. But that is IV, that is not, this is also, এই অর্ডারটা কি জানেন? অর্ডারটা বলা আছে EUA. This is not FDA approved. FDA বলছে this is EUA, মানে হচ্ছে emergency use authorization. যেহেতু কিছু ভালো দিক আছে এবং আমাদের সামনে অনেক মেডিকেশন তৈরি হয় নাই, তার জন্য দিস ইজ বিং গিভেন। আমি যদি আপনাদের সময় থাকে, হোয়াট আই হ্যাভ ডান, এই রেমডেসিভিরের দাম কত ইউএসএ তে? এখানে যে হাইড্রোক্সিক্লোরোকুইনের দাম, হাইড্রোক্সিক্লোরোকুইনের দাম নেই অলমোস্ট, মানে ভেরি ভেরি লিটল। যেই হাইড্রোক্সিক্লোরোকুইন প্রেসিডেন্টের মুখ থেকে বের হলো সব গায়েব হয়ে গেল, আর পাওয়া যাচ্ছে না। Nobody was having hydroxychloroquine. সবাই গোপন দিচ্ছিল আর কি, জানাশোনা লোককে অথবা বেশি দামে। দ্যাট ইজ আওয়ার, এটা ট্রেন্ড, এটা মানুষের সহজাত ট্রেন্ড এবং বাংলাদেশে এটা করা হচ্ছে। আমি জাজমেন্টাল হতে চাই না, আমি বলবো যে এটার মনে হয় অপ্রয়োজনীয় এই দামটা রাখার। এখানে এর আগেও তো আপনার হাইড্রোক্সিক্লোরোকুইন মানুষ খাচ্ছিল ফর লিউপাস, ফর রিউমেটয়েড আর্থ্রাইটিস, দামটা ছিল কয়েক পেনি, কোনো দামই ছিল 100টার দাম হার্ডলি $1 ছিল। But now it became high. একইভাবে রেমডেসিভির বাইরে পাওয়া যাচ্ছে না ইন আমেরিকা, এখন পর্যন্ত বাইরে দেওয়া হয়। ইটস নট অ্যালাউড, ইট ইজ অ্যান এমার্জেন্সি ইউজ অথরাইজেশন। কি করে বাংলাদেশে বানিয়ে ফেললো আমার এটা আমি এই উত্তর দিতে পারবো না, এটা তারাই জানেন। ইট ইজ নট টু বি ইউজড আনলেস সার্টেন ক্রাইটেরিয়া ইজ ফুলফিল। আমি যদি আপনাদের সুযোগ থাকে, সময় থাকে, then I can tell how I went through with my family with different types of intensity, how I came out. That can be a 5-minute thing. I can tell the details. তাহলে যদি মানুষের উপকার হয়, I can tell what আপনার কাছে আসবো। আসাদ ভাইয়ের কাছে একটু জানতে চাই, আসাদ ভাই, নরওয়েতে ওষুধের ব্যবস্থাপনাটা কিরকম? আমরা কি ওষুধের দোকানে গিয়ে রেমডেসিভির বা হাইড্রোক্সিক্লোরোকুইন কিনতে পারি, বা ওষুধ কিভাবে বিক্রি হয় নরওয়েতে? করোনা ভাইরাসের রোগীরা কিভাবে ওষুধ পাচ্ছে? এক নম্বর হচ্ছে যে করোনা ভাইরাসের পলিক্লিনিক্যাল কিংবা অ্যাম্বুলেটরি কোনো ট্রিটমেন্ট নেই, যেটা মাসুদ সাহেব অলরেডি বললেন। এগুলো সব হসপিটাল সেটিং এ দিতে হবে, ইন্ট্রাভেনাস, দ্যাটস দ্য মেইন থিং। তো করোনা ভাইরাসের আসলে আমরা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, মর্টালিটি রেট নরওয়েতে 0.5, তার মানে 95.5% পেশেন্ট, 99.5% পেশেন্ট বেঁচে যাচ্ছে। তার মধ্যে 5% হসপিটালাইজেশন হচ্ছে, 95% এর বাসাতে থেকে ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে উইদাউট মেডিসিন, প্যারাসিটামল, ভিটামিন সি, অল দিস থিংস। এটাই হচ্ছে আমরা ইয়েতে। তো আমরা ডাক্তাররা কোনো মানে হোম বেস পেশেন্টকে হোম বেস থেরাপিতে কোনো মেডিসিন দিচ্ছি না। তপু ভাই, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশে এই করোনা রোগী বাড়ার পরে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ওষুধ কোম্পানি মানুষকে বাঁচানোর জন্য বিভিন্ন ওষুধ নিয়ে আসছেন, এবং রেমডেসিভির এটা আসার পরে, আপনার রেমডেসিভির আসার পরে মার্কেটে চলে আসবে। আমরা জানি যে 10 তারিখে একটা অফিসিয়ালি এটা দেওয়া হয়েছে। হাইড্রোক্সিক্লোরোকুইন অনেকগুলো কোম্পানি তৈরি করে, আগে থেকে তৈরি করতো, আমাদের দেশেও এটা সবাই কিনে নিয়ে যাচ্ছিল।
আহ, আপনার কাছে একটু যে এই ওষুধ ব্যবস্থাপনা তার মানুষের জীবনের সবচেয়ে বড় একটা জিনিস, এবং এই করোনা রোগী হওয়ার পরে এই ওষুধের যে অনেকে বলছে যে এই যে ট্রায়াল ছাড়া আমাদের এখানে আমাদের দেশের মানুষের উপরে এই যে ওষুধগুলো কতটুকু কাজ করে এই ইফেক্টিভিটিটা না দেখে, এবং আপনি জানেন যে ডিজি ড্রাগস এর নিয়মও আছে যে নতুন ওষুধ আসলে কোনো ট্রায়াল ছাড়া ওষুধটা মার্কেটে আনা যাবে না। এই আমি ভাই ব্যাপারে আমি যেটা আপনার বলতে কথা- চাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো জি বুঝতে পারছি। হ্যালো তপু ভাই, আপনার কাছে প্রশ্ন। হ্যালো হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না। তপু ভাই শুনতে পাচ্ছেন? হি ক্যানট হিয়ার। আমরা শুনতে পাচ্ছি তার কথা। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ Yes. আমি হ্যালো তপু আচ্ছা। ভাই, যে ওষুধের কথাটা বলা হচ্ছে, এটার কি বাণিজ্যিক বিপণন শুরু হয়েছে? এখনো কিন্তু বাণিজ্যিক বিপণন শুরু হয়নি আর কি। না কিন্তু এটা এই ওষুধ যে মানে মেডিসিন স্টোরে পাওয়া যাবে না, সেটা কিন্তু বরাবরই বলা হচ্ছে যে এই ওষুধটা হাসপাতালে ব্যবহারের জন্য দেওয়া হবে। আমার মনে হয় মাসুদ সাহেব ভালো বলতে পারবেন যে এই ওষুধের দামটা পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6,000 টাকা, মানে কোম্পানি ভেদে 5 থেকে 6,000 টাকা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ওষুধের ট্রায়ালটা তো আমরা আসলে পরিপূর্ণভাবে জানছি না, এটি আসলে কোনো সাইড ইম্প্যাক্ট হবে কিনা সেটিও কিন্তু আমাদেরকে খুব বড় বেশি এখনো আমাদেরকে নির্বেগ করবার জন্য কোনো ব্যবস্থা কিন্তু এখনো হয়নি। কিন্তু এই ওষুধগুলোর এক ধরনের বিপণন শুরু হয়েছে, সীমিত পরিসরে হয়তো বাণিজ্যিক বিপণনে যাবে, কিন্তু ব্যাপক অর্থে বিপণনের জায়গাটা কবে নাগাদ শুরু হবে সেটাও জানি না। কিন্তু বারবারই বলা হচ্ছে যে এটা আমাদের জন্য উপযোগী, আমরা কি এখান থেকে আসলে উপকার পাবো কিনা সেই জায়গাটা কিন্তু আসলে পরিচ্ছন্ন করা হচ্ছে না। বাংলাদেশে বরাবরই জনস্বাস্থ্য সেবা নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। আমাদের চিকিৎসার যে পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি, চিকিৎসা সেবার যে পদ্ধতি, এগুলো নিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই এক ধরনের অসন্তুষ্টি রয়েছে। সেটা সরকারি হাসপাতালেও যেমন, বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও কিন্তু তেমন হচ্ছে আর কি। করোনার এই ক্ষেত্রগুলোতে নিয়ে কিন্তু আমরা বরাবরই যখন সাধারণ মানুষ বলার চেষ্টা করে যে চিকিৎসা সেবার যে বাণিজ্যিক মোটিভ, সেটাও কিন্তু এইখানে প্রকট আকার আমাদের প্রকট ভাবেই কিন্তু দেখা দিচ্ছে আর কি। কারণ আমরা আসলে প্রয়োজন অনুসারে কি হাসপাতালে ভর্তি হতে পারছি, চাহিদা অনুসারে কি পরীক্ষা করতে পারছি, অথবা আমরা আসলে যে চিকিৎসা সেবা পাওয়ার কথা এবং সেইখানে যে আসলে সন্তুষ্টি অর্জনের কথা সেটা কি আমরা পাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রতিদিন প্রতিক্ষণে আসলে করে করে খাচ্ছে আর কি। আর যে মেডিসিনের কথা বলা হচ্ছে, সেই মেডিসিনে তো একটি কোম্পানি বাজারজাত করবার জন্য মিডিয়া এক ধরনের ক্যাম্পেইন করছে। আমরা বরাবরই যে স্বাস্থ্য অর্থনীতি, এখন মনে হচ্ছে যে ওষুধের অর্থনীতি নিয়ে আমরা বড় বেশি চিন্তিত হয়ে পড়েছি, সেটাকে বিস্তৃত করতে যাচ্ছি। সেটি আমার জন্য কতটুকু উপকারী আমি সেটা জানছি না, কিন্তু আসলে আমার উপরে হয়তো বা প্রয়োগ হতে পারে। সিম্পলি বলা যেতে পারে যে বাংলাদেশে ধরেন পিপিই বা মাস্কের, আমরা একসময় যে মাস্কটাকে 2 থেকে 5 টাকায় কিনতে পেতাম, সেটি হয়তো ঢাকার বাজারে এখন কত 20 টাকা 25 টাকা বা এই জাতীয় বিষয় হয়ে থাকে, এটাকে আমরা সার্জিক্যাল মাস্কের কথা বলছি আর কি। অথবা পিপিই যে সামগ্রীর কথা বলছি, যেগুলোকে আসলে আমরা নিম্নমানের বলছি, সেটিরও দাম কিন্তু আসলে 3 গুণ 4 গুণ হয়েছে। মান যাচাই বাছাই করার ক্ষেত্রে আবার আসলে কোনো কারিগরি দক্ষতা যোগ্যতা কোনোটাই নাই, কিন্তু আসলে আমরা কিন্তু নিশ্চিত হতে পারছি না যে মানসম্মত জিনিসটা কিনতে পারছি কিনা। অথবা এই জাতীয় সামগ্রীগুলো আমরা যখন কিনতাম, সেগুলো আসলে 2-3-4 মাসের ব্যবধানে আসলে হু হু করে দাম বেড়েছে। এই জায়গায় কিন্তু আমাদের কোনো তদারকির জায়গাটা নেই। যদিও বাংলাদেশের ভোক্তা অধিকার নিয়ে কাজ করবার জন্য যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেটা কার্যকারিতা যে ব্যাপকভাবে বিস্তৃত আছে তা নয়। এখানে ওষুধ প্রশাসনের যেটুকু আসলে নজর দেওয়া দরকার, আরো বেশি নজর দেওয়া দরকার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা রয়েছে, সেইটা আরো ক্রিয়াশীল হওয়া দরকার। সেই জায়গাগুলো কিন্তু আসলে বরাবরই আমাদের সামনে রয়েছে। আমাদের যে ভঙ্গুর জনস্বাস্থ্য সেবার ব্যবস্থা, সেটা কিন্তু আবার নতুন করে প্রশ্ন বা উকি দিচ্ছে মাত্র আর কি। তো ভাই একটা আমি স্পেসিফিক একটা প্রশ্ন করতে চাই। আমরা জানি যে রোগীরা আপনার প্রাইভেট হসপিটালে গিয়ে ফিরে আসতেছে, তারা ট্রিটমেন্ট ঠিক মতন পাচ্ছে না। সরকার গতকালকে একটা নির্দেশনা জারি করেছে যে প্রাইভেট হসপিটাল থেকে যেন কোনো রোগী ফিরে না আসে। এটা এই যে নির্দেশনাটা, এটা কতটুকু ইফেক্টিভ হবে বলে আপনি মনে করেন? আসছে না নির্দেশনা তো কম নয় বাংলাদেশে, আপনি শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা,
বাংলাদেশে তো আসলে নির্দেশনার সংকট নাই, আসলে সেই নির্দেশনা বাস্তবায়নের সংকট আর কি। এই যে আসলে নানাভাবে আমাদের অ্যাওয়ারনেস এর কথা বলেন, সরকারের পক্ষ থেকে পরিবর্তনের কথা বলেন, প্রজ্ঞাপনের কথা বলেন, অথবা ধরেন যে অ্যাওয়ারনেস এর কথা বলেন, এগুলো কিন্তু হচ্ছে। আসলে এক ধরনের নির্দেশনা জারি করা হচ্ছে, সেটি আসলে আমরা কতটুকু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যাচ্ছি আর কি। বিশেষত করোনা রোগীর অনেক সময় আমার অর্থ আছে, আমি হয়তো সেবা পাচ্ছি না, আমি ভর্তি হতে পারছি না, এই হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ঘুরতে ঘুরতে হচ্ছে। এগুলো নিয়ে কিন্তু গণমাধ্যমের দৈনন্দিন চিত্রগুলো কিন্তু আপনার সামনে, আমাদের সামনে আসলে প্রতিদিনই হাজির হচ্ছে আর কি। এবং আমরা আসলে সবাই বলতে পারি যে আসলে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় সেবাটা এখনো পর্যন্ত পাচ্ছি না আর কি, আমাদের প্রত্যাশা আসলে পূরণ হচ্ছে না আর কি। শামীম, অনুমতি সাপেক্ষে মাসুদ ভাই, আমি আপনাকে সাজ্জাদ ভাইয়ের একটা আগের একটা পয়েন্টে রেলেভেন্ট একটা রেসপন্স করতে চাচ্ছি। যেহেতু সাজ্জাদ সাহেব একজন সাংবাদিক, তার সে জানলে পরে আরো বেশি লোক জানবে। সেটা হলো যে রেমডেসিভির এক নাম্বার হচ্ছে যে কতগুলো ক্রাইটেরিয়া ছাড়া দেওয়া যাবে না। 2 নাম্বার, যখন আমি সিদ্ধান্ত নিব হাসপাতালে যে আমি দিতে চাই, আই হ্যাভ টু গো পিরিয়ড, ওটাকে বলা হচ্ছে এএসপি বা অ্যান্টি মাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ, ওদের একটা গ্রুপ আছে, দে উইল পারমিট মি, আমার অর্ডারটা স্ট্রেট ফার্মেসিতে যাবে না, দে উইল সি, এবং তারা যদি বুঝে যে দিস ইজ এ কারেক্ট থিং টু বি ডান, দেন দে উইল অ্যাপ্রুভ ইট। ইট ইজ সো ডিফিকাল্ট। তারপরে আবার এভরি ডে এটার অনেক সাইড ইফেক্ট হতে পারে। কি কি মনিটর করতে হবে? ব্লাড কেমিস্ট্রি এভরি ডে, পিবিসি, লিভার ফাংশন টেস্ট, আমি এগুলো দেখে দেখে বলছি একদম। ALT has to be more than 5 times than the upper limit of normal. এই জিনিসগুলা এভরিডে রিপোর্ট করতে হবে যে পেশেন্টের কোনো ক্ষতি হচ্ছে কিনা। এই এই যে কশনারি নোটস যেগুলা, এগুলো তো আমাদের দেশে মনে হয় না কেউ এখন এটা নিয়ে খুব ওয়াকিবহাল। আই থিঙ্ক ডক্টরস উইল বি, তারা জানতে পারবে আস্তে আস্তে, বাট সরকারি কোনো বা যারা নীতি নির্ধারক তারা কেউ জানেও না যে এটাকে সামহাউ ইট হ্যাজ টু বি কন্ট্রোল, আদারওয়াইজ ইট ক্যান বি ডেঞ্জারাস। আমি এটা বললাম, মূলত আমরা সবাই মোটামুটি জানি, বাট সাজ্জাদ ভাই আপনার জন্য জানালাম, এই জন্য ইউ আর এ জার্নালিস্ট, জানা উচিত যে এটা সহজ নয়। আমি দিলাম আর গলার মধ্যে খেয়ে ফেললাম, ইটস নট দ্যাট মেডিসিন, এত সহজ নয় জিনিসটা আর কি। আমেরিকায় বলেছে তাই সব কিনে খাওয়া শুরু করো, ইটস নট দ্যাট, এটা সবাইকে জানতে হবে। বহু লোক আমাকে ফোন করেছে, ইনক্লুডিং ডক্টরস, আমার বন্ধু বান্ধবেরা, যে রেমডেসিভির কিনে নিয়ে আসছি, কখন খাবো? ইউ ক্যানট ডু দ্যাট, ইউ জাস্ট ক্যানট ডু দ্যাট। তোমাদের তো আমেরিকায় করছে না। রে ভাই, আমেরিকায় করছে না। আমেরিকায় প্রেসিডেন্ট তার রাজনৈতিক কারণে, এক দুর্ভাগ্য বশত এক প্রেসিডেন্ট আছে আমাদের, বলে বসে থাকলো সে। দ্যাটস নট হোয়াট হসপিটাল ইজ ডুইং। সে যা বলে ফসি এটা মানে না। উই গো বাই সায়েন্স। ইয়েস ভাই, কিছু বলতে যাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে ওষুধের তো একটা কর্পোরেট অর্থনীতি রয়েছে আর কি। আমি সেই কর্পোরেট অর্থনীতির যে মুনাফামুখী লোভ লালসা, তার যে আসলে দীর্ঘ হাতছানি, এটি আসলে সবসময় সাধারণের স্বাস্থ্য সেবার দিকে মনোযোগী হয়ে হয়, সেখানে তো মুনাফাটাই প্রধান হতে পারে। আমি মাসুদ ভাইয়ের কথাটাই বলতে চাচ্ছি যে আমেরিকা বললেই, অথবা আমেরিকার গণমাধ্যম বললে, অথবা ওষুধ প্রশাসন বললে, সেটি বাংলাদেশের জন্য কতটুকু উপকারী হবে, উপযোগী হবে, সেটি আসলে ভাবার দরকার, এবং সেটি আসলে ভেবে চিন্তে আসলে সুস্থির ভাবেই আসলে সিদ্ধান্ত নেওয়া দরকার। অনেকটা এমন হয়েছে যে এটা আসলে নির্দেশনা হতে পারে, সেই জন্য এখানে প্রস্তুত হয়ে যাচ্ছে। আসলে পরীক্ষা নিরীক্ষা গবেষণার জায়গাগুলো আমার মনে হয় বরাবরই এখানে উপকৃত হচ্ছে আর কি। এটি আমার অবশ্য, আমি একজন কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ কিন্তু নয় ওষুধের ক্ষেত্রে, সাধারণ মানুষ হিসেবে সেই ধারণা থেকে এটি বলার চেষ্টা করছি মাত্র আর কি। এক ধরনের অজ্ঞতা আমার কাছে থাকতে পারে, কিন্তু আসলে আমি স্বাস্থ্য সেবার কথাটাই বিবেচনা রেখে এটা বলতে চাই। আমার বন্ধুরা বলেন আমি হোস্টেল অনুমতি নিয়ে, তারা আনতে যাচ্ছে আরাম রেসিভির, তাদের যোগাযোগ করতেছে তারা। আমি আমাদের হোস্টেল অনুমতি নিয়ে আমি একটা প্রশ্নের উত্তর দেই একটু আপনাদেরকে। আমার মনে হয় আলোচনাটা সহজ হবে একটু। সেটা হচ্ছে, রেমডেসিভির সম্পর্কে যেটা বলা হচ্ছে যে এটা জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে কোম্পানি এটা জেনেরিক যাদের, গিলিয়াড ফার্মাসিউটিক্যালস, তারা বলেছে যে তারা প্রথম 1.5 মিলিয়ন ডোজ, 1.5 মিলিয়ন পিস না কিন্তু ডোজ, মানে কমপ্লিট 7 দিনের ডোজ, এবং তারা 2টা স্টাডি করেছে, একটা 5 ডে, একটা 10 ডে স্টাডি, বলেছে 2টা স্টাডি রেজাল্টে অলমোস্ট কাছাকাছি। তো
5 ডেজে 1.5 মিলিয়ন ডোজ তারা আমেরিকান পিপলদের জন্য ফ্রি দিবে, এটা নিয়ে তারা বিজনেস করছে না। আমেরিকার মতো একটা কর্পোরেট কান্ট্রির একটা মানে কোম্পানি এটা নিয়ে বিজনেস করছে না। আর বাংলাদেশে আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ তৈরি করে, তার পিছনে কিন্তু কোনো গবেষণা নেই। আমরা সবাই জানি যে WHO একটা বিশেষ সুবিধায় যে পৃথিবীর অন্যান্য দেশের জেনেরিক গুলো আমরা বিনা পয়সায় ব্যবহার করতে পারি, ন্যূনতম ইনভেস্টমেন্টে ন্যূনতম খরচে আমরা ওষুধ তৈরি করে ফেলি। তারপরও আমাদের দেশের কোম্পানিগুলো এক একটা ডোজ বলছে 30,000 20,000 টাকা লাগবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে WHO গরিব দেশের ফার্মাসিগুলোকে এই যে ফ্যাসিলিটি গুলো দিয়েছে, সেটাকে গরিব দেশের ফার্মাসিগুলোকে বড়লোক হওয়ার সুবিধা দিয়েছে, নাকি এই গরিব দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হবে এবং গরিব দেশের মানুষ কম খরচে ওষুধ পাবে? সেই জন্য দেখেন, উন্নত বিশ্ব আর গরিব দেশ, দুইটা দেশ কিন্তু একই ঘটনায় অনেক বেশি খরচ করে তারা অনেক বেশি মানবিক, আর আমাদের কোনো খরচ নেই কিন্তু আমরা অনেক বেশি অমানবিক। তো এই কথাটা যেটা চলছিল, আমি তো সেটা একটা ইনফরমেশন দিয়ে দিলাম আপনাদের সবাইকে। আশা করি আপনারা বুঝতে আসাদ ভাই, আপনি অ্যাড করতে চাচ্ছিলেন আসাদ ভাই? হ্যাঁ, আমি যে বলতে চাচ্ছিলাম হচ্ছে যে যারা রোগী হবেন, রোগী হবে, তো বেস্ট কোশ্চেন ইউ ক্যান আস্ক যে ডাক্তার নিজে যখন রোগী হবে সে কি ওষুধটা ইউজ করতে চায়, সেটা আমি আমাদের মাসুদ সাহেবকে জিজ্ঞেস করতে পারি। উনি কি যদি আবার করোনা হয় কিংবা যদি হয়, তো উনি কি কাউকে রেমসিডিভির দেবেন কিনা এখন as a home based treatment হিসেবে দেবেন কাউকে রেমসিডিভির? Home based, it's not available না, এটা it's not available. I have got patients, আমি একটা জিনিস বলি এখানে, যে এখানে 80% people are not going to the hospital or 90% যেতে হয় না, তাদেরকে মোস্টলি we are treating over telemedicine করে করছি। I have got COVID patients, গতকালকে এসে আল্লাহ শুকর that he has taken his certificate, এসে জয়েন করতে পারবে যাকে ট্রিটমেন্ট করেছি। এরকম অনেক পেশেন্ট আছে আমার। এই পেশেন্ট গুলার কতগুলো ক্রাইটেরিয়া আছে বাসায় ট্রিটমেন্ট করা, ওইটা ফুলফিল না করলে আই ক্যানট ট্রিট, আমি বাসায় ট্রিটমেন্ট করতে পারবো না। ইট হ্যাজ টু গো টু হসপিটাল। আগে যেটা আমি সেটা একটু পরেই শামীম জিজ্ঞেস করলে আই উইল কাম টু দ্যাট, ওইটাতে আসবো। ইয়েস, দি আনসার টু ইয়ার কোশ্চেন ইজ রেমডেসিভির ইজ নট অ্যাভেলেবল। হাসপাতাল ছাড়া আমি অর্ডার করতে পারবো না, and it has to go intravenously আবার 30 মিনিট ধরে যেতে হবে। দ্যাট হ্যাজ টু বি ইন আ পিগি ব্যাগ অফ নরমাল স্যালাইন। এত সহজ না আমি গেলাম আর ইনজেকশন দিয়ে দিলাম। It's not that. It's a very complicated একটা জিনিস। বাংলাদেশে বলা যায় সবাই কিনে নিয়ে খাওয়া শুরু করি। It's not that. মাসুদ ভাই, আমি একটা জিনিস আলোচনাটা একটু অন্য দিকে নিয়ে আসি। আমাদের দেশে এই যে যেটা আমাদের তপু ভাইয়ের সাথে আলাপ করলাম, যে অনেক রোগী হাসপাতালে যাচ্ছে, সেখান থেকে হাসপাতাল থেকে ফেরত দিয়ে দিচ্ছে, কোভিড টেস্ট নাই বলে তাদেরকে ট্রিটমেন্ট করছে না। আবার দেখা যাচ্ছে যে হাসপাতালে আপনি যাওয়ার পরে আপনার কোভিড পাওয়া গেল, তখন আপনাকে হাসপাতাল থেকে তখন সেই রোগীকে বের করে দেওয়া হচ্ছে। সে যদি মৃত্যু পথযাত্রী রোগীও হয়, তারপর তাকে বের করে দেওয়া হচ্ছে। আমরা অনেকগুলো কেস এরকম বাংলাদেশে দেখতে পাচ্ছি। ইন টার্মস অফ মেডিকেল এথিক্স এর জায়গা থেকে আমরা কোন রোগী আসলে হাসপাতালে ভর্তি নিচ্ছি না, আবার নেওয়ার পরে যদি তার কোভিড হয়, মৃত্যু পথযাত্রী হলো, তাকে বের করে দিচ্ছি। মেডিকেল এথিক্স এর জায়গা থেকে আপনাদের আমেরিকা এইগুলোকে কিভাবে দেখা হয় সেটা একটু আলোচনা করুন। আমি কোভিড পূর্ব একটা কথা বলি আর কোভিড হওয়ার পরে দুইটাই বলি যে এখানকার স্ট্যান্ডার্ডটা কি। আমি ডক্টর শাহাদত হ্যাজ গিভেন ভেরি নাইস এক্সাম্পল, যেখানে অনেক পয়সা খরচ করেও মানবিক থাকি। জাস্ট হ্যাভ এ লুক, ধরা যাক কোনো কোভিড নাই, পেশেন্টস বিল অফ রাইটস প্রত্যেক হাসপাতালে লেখা আছে, পেশেন্টস বিল অফ রাইটস। তার মধ্যে বলা আছে যে হাসপাতালে, এনি হসপিটাল, সরকারি বা বেসরকারি বা হোয়াট এভার, নন প্রফিট যেভাবেই হোক না কেন, যে কোনো হাসপাতালে যদি এমার্জেন্সি থাকে, এমার্জেন্সি ডিপার্টমেন্ট থাকে, দে হ্যাভ টু টেক এনি পেশেন্ট regardless of his immigration status, totally illegal, doesn't matter, কোশ্চেনও করা যাবে না তাকে। You cannot ask a question. 2 নাম্বার, তার পয়সা আছে কিনা, you cannot ask a question. Only ask insurance আছে কিনা, নাই, ওকে কাম ইন। প্রত্যেকটা পেশেন্টকে নিতে হবে, দ্যাটস দি বিল অফ রাইটস, লেখা আছে। এনি পেশেন্ট যদি পরে বুঝবে আই ক্যান গো, এন্ড যে হাসপাতালে এমার্জেন্সি আছে, ইট কুড বি ফাইনাল, ইট কুড বি ম্যাস জেনারেল, it would be Cornell, the best hospitals in the world, নিতে হবে। এটা প্রাথমিক যে কোভিড আসার পরে কি হলো,
আমি আই ইউজ টু ওয়ার্ক ইন এলমাস্ট হাসপাতাল, সবচেয়ে বেশি মারা গিয়েছে যে হাসপাতালে পৃথিবীতে, ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। The rule is this: any hospital in America, any, must accept every patient, COVID or non-COVID. COVID আসলে নিতে হবে। You must have a separate place for them, যেন কোভিডকে আলাদা রাখা যায়। এ সত্ত্বেও শুধুমাত্র কোভিডের জন্য আমার জানা মতে another 7,000 more বেড নিউ ইয়র্ক সিটিতে করা হলো। একটা হলো সেন্ট্রাল পার্কে প্রায় 2,500 থেকে 3,000 বা 4,000 মতো। একটা করা হলো জাভেস সেন্টার, যেখানে গাড়ি টাড়ি প্রদর্শনী হয়, বিশাল জায়গা, ওখানে করা হলো 2,500। আর একটা নেভাল শিপ নিয়ে আসা হলো কমফোর্ট নামে, ওই শিপের মধ্যে ছিল 2,000 কোভিড পেশেন্টের জন্য জায়গা। এই 6-7 হাজারের মানে এই নয় যে আরেকজন নেবে না। এভরি হসপিটাল হ্যাজ টেকেন, আপনারা নাম বলেন, আমি বলে দিচ্ছি, সেখানে বাংলাদেশি পেশেন্ট ছিল, কর্নেলে ছিল আমাদের বাংলাদেশি পেশেন্ট, ম্যাস জেনারেলে ছিল আমার বন্ধু ম্যাস জেনারেল। আপনি কি বলছেন যে যদি কোনো হসপিটাল যদি কোনো কোভিড পেশেন্টকে একসেপ্ট না করে বা ভর্তি আছে সেই পেশেন্টকে যদি বের করে দেওয়া হয়, তাহলে এটা ইলিগাল মেডিকেল টার্মে এবং আইনগতভাবে? বোথ এথিক্যালি অ্যান্ড লিগালি, বোথ। এথিক্যালি একটা ডাক্তার এটা করতে পারবে না। এথিক্যালি আমি সুস্থ হওয়ার পরে প্রথম কাজ করেছি, আমি নেগেটিভ প্রমাণ করেছি, এন্ড আই এম আস্কিং ফর ব্লাড দেবো কখন, এবং আমার রোগী আমি দেখা শুরু করে দিচ্ছি অলরেডি। আমি আপনার ফিরে আসতেছি, তপু ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। তপু ভাই, আপনি জানেন যে শাহাদাত হোসেন আপনার মারা গেলেন ওনার চিকিৎসা করতে গিয়ে। আমরা জানি যে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি, উনি বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মারা গেলেন, সরকারি একজন বড় কর্মকর্তা। আমরা জানি যে অনেক সাংবাদিক বন্ধুরা তারা আপনার চিকিৎসা করতে বিভিন্ন জায়গায় হসপিটালে দৌড়ে দৌড়ে ঘুরছে। এটার ব্যাপারে আমাদের সাংবাদিক বন্ধুরা কিন্তু সোচ্চার, তারা মিডিয়াতে অনেক তথ্য নিয়ে আসতেছে। এর পরেও যে হচ্ছে না, এই জায়গাটায় আমরা কি করতে পারি? এই যে মাসুদ ভাই ওই কথাটা বলতে পারছি যে, যেমন ধরেন আমাদের যে সিটিজেন চার্টার আছে, এটা কি সব জায়গায় লেখা আছে? অথবা রোগী হিসাবে আমার দায়িত্ব কি, আমার অধিকার কি, সে বিষয়টা আমি অবশ্য নিজেও জানি না। কোনো হাসপাতালে কিন্তু এই ধরনের আমার যে অধিকার, মানে চিকিৎসা প্রাপ্তির যে অধিকার, সেটাই কিন্তু নয়। বাংলাদেশের সংবিধানে কিন্তু মৌলিক অধিকারের ভিতরে চিকিৎসা সেবার বিষয়টিকে সম্পৃক্ত করেছে। কিন্তু তারপরে আপনি দেখেন যে সরকারি সেবা প্রাপ্তির যে কত কষ্টকর দিক, আর বেসরকারি সেবার ক্ষেত্রে তো আমাদের আরো নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে। জমি জেরাত বিক্রি করে ছাড়িয়ে নেওয়া, অথবা প্রয়োজনের বেশি আসলে হরহামেশাই আমরা অভিযোগ করি ভুল চিকিৎসা হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলছি যেটা অপ্রয়োজনীয় চিকিৎসা করে ব্যয় বাড়িয়ে দিচ্ছে, এরকম একটা কিন্তু চিত্র রয়েছে। আর এই করোনা ভাইরাসের এই যুগে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে আসলে করোনা ভাইরাসের আশঙ্কা রয়েছে, আমাকে অনেক বেশি নিরুৎসাহিত করা হচ্ছে যাতে আসলে আমি ভর্তি না হই, অথবা এই হাসপাতাল থেকে যাতে আমাকে সরিয়ে দেওয়া হয়। এই দায়িত্বটা আসলে অনেকে নিতে চাচ্ছে না। আবার করোনার জন্য যে বিশেষায়িত যে হাসপাতালগুলো রয়েছে, সেখানেও কি আমরা যে তাৎক্ষণিক সেবা পাচ্ছি, সেটি সরকারি হোক বা বেসরকারি ক্ষেত্রেই হোক, এই যে পাচ্ছি না বলেই কিন্তু প্রতিদিনই আমাদের জন্য এক ধরনের নির্দেশনা জারি করে দেওয়া হচ্ছে। পেলে তো এই ধরনের নির্দেশনা জারি করা হচ্ছে না, কিন্তু এই নির্দেশনাগুলো জারি করার পরে কার্যকর করবার যে তদারকি সংস্থা দরকার, যে তদারকি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং প্রতিষ্ঠান দরকার, সেগুলো কি এফিশিয়েন্টলি কাজ করছে? নিশ্চয়ই আমার কাছে মনে হয় না আর কি। এবং হচ্ছে না বলেই কিন্তু আসলে প্রথমত আমি আমার অধিকার সম্পর্কে সচেতন না, আমি আসলে সুনির্দিষ্ট তথ্য না থাকার জন্য আসলে বিভিন্ন জায়গায় যেতে পারছি না, গেলেও আসলে গণধাক্কা দিয়ে আরেক জায়গায় চলে যেতে হচ্ছে, এবং দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আসলে হয়তো সেই অতিরিক্ত সচিব আসলে গণমাধ্যমে সংবাদ শিরোনাম হতে পেরেছেন, অনেকে হয়তো নীরবে নিবৃত্তি আসলে তার জীবনের প্রদীপ হয়তো ধ্বংস মানে নিভে যাচ্ছে আর কি। এবং এই কারণে কিন্তু আপনি দেখবেন যে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে অনেকে হয়তো হাসপাতালে যেতে আর উৎসাহিত হচ্ছেন না আর কি। আমি জাস্ট মাসুদ ভাইয়ের কাছে আসতে চাই। মাসুদ ভাইয়ের কাছে আসার আগে তপু ভাই, আমার জাস্ট আপনার কথাগুলো শুনে মনে হচ্ছিল যে দেখেন, এইরকম একটা মহামারী আসার পরে ফ্রন্ট ফাইটার হিসেবে যদি ধরি আমাদের স্বাস্থ্য কর্মীরা, আমরা জানি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কর্মী যারা আছে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে,
বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বা আপনি যদি বলেন অন্যান্য ট্রেনিং, কিন্তু আমার একটা প্রশ্ন, এবং আপনার কাছে প্রশ্নটা আমি পরে আসবো, যে স্বাস্থ্য আপনারা যারা সংবাদকর্মী আছেন তাদের এই যে আইনগত বিষয়গুলো বা করোনা ভাইরাসের এই মহামারীর সময় কিভাবে আপনারা সাংবাদিকতা করবেন, কি নিউজ গুলো দিবেন, এরকম কি কোনো ট্রেনিং আপনাদের দেওয়া হয়েছে বা কোনো কেউ কি ইনিশিয়েটিভ নিয়েছে? একটা হচ্ছে যে ধরেন দুর্যোগ কাভার করবার জন্য আসলে ইথিক্যাল স্ট্যান্ডার্ড, ম্যানুয়াল, হ্যান্ডবুক এগুলোর একটা ছিল। এই যে সংক্রমণ সাংবাদিকতার যে জায়গার কথা আপনি বলতে যাচ্ছেন আর কি, সেই জায়গাগুলো কিন্তু আসলে আমরা ইথিক্যাল স্ট্যান্ডার্ডটাকে বেস্ট প্র্যাকটিস হিসেবে ধরে নিচ্ছি। এই যে করোনা ভাইরাস যে মহামারী আর কি, এই অভিজ্ঞতা তো আমাদের মানে বিশ্ববাসীর নাই, আর সংবাদকর্মী হিসেবে আমাদেরও নাই, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ইথিক্যাল প্র্যাকটিসের জায়গা থেকে এটা করছি। হয়তো আগামী দিনে এই সংক্রমণ সাংবাদিকতার জায়গাগুলো নিয়ে একটা ম্যানুয়াল তৈরি হতে পারে, আমাদের হয়তো হ্যান্ডবুক তৈরি হতে পারে, আমাদের কোন কোন জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে, আসলে রোগ সংবাদ পরিবেশন করতে যে নিজেকে কিভাবে সুরক্ষা নিশ্চিত করা যেতে পারে সেটি নিয়ে ভাবা যেতে পারে, সামাজিক আর্থিক ভাবে প্রণোদনার জায়গাগুলো নিয়ে নতুন করে ভাবার বা সোচ্চার হওয়ার যে ক্ষেত্র তৈরি হয়েছে সেটাও রয়েছে। আপনারা দেখেন যে ফ্রন্ট লাইনার হিসেবে তো অবশ্যই যে আমাদের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স যারা রয়েছেন বা টেকনোলজিস্ট যারা রয়েছে তারা তো আছেই। এর পাশাপাশি ধরেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে। সংবাদ কর্মীরা আসলে বিভ্রান্তিকর গুজব বা আসলে অসত্য তথ্যের বাইরে রাষ্ট্রের একটি পরিপূরক তথ্য দেওয়ার জন্য যারা কাজ করছে তাদেরকে কিন্তু কোনো ধরনের প্রণোদনা দেওয়ার জায়গা নাই। সেই জায়গাটা যেমন সরকার তৈরি করতে পারে না, ইভেন কি আমাদের গণমাধ্যম কর্তৃপক্ষ যারা যে প্রতিষ্ঠান আর তত্ত্বাবধানে আমরা কাজ করছি বা যে প্রতিষ্ঠানের হয়ে আমরা কাজ করছি সেখানেও কিন্তু খুব বড় মাপের ইনসেন্টিভ নাই, যে কারণে আসলে ঢাকায় বা বাংলাদেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন বা অপর অপর সাংবাদিক সংগঠনগুলো কিন্তু নানাভাবে সোচ্চার হয়েছে। ইভেন কি আমাদের যে 3 জন সহকর্মী করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন তাদের ব্যাপারে আমরা দেখেছি যে মালিক কর্তৃপক্ষ অর্থাৎ নোয়াপ অর্থাৎ সংবাদপত্রের মালিকদের যে প্রতিষ্ঠান এবং টেলিভিশন মালিকদের যে প্রতিষ্ঠান তারা কিন্তু এক ধরনের শোক বার্তা পর্যন্ত দেয়নি আর কি। এইরকম একটি দুর্যোগের মধ্য দিয়ে আমরা এই সংক্রমণ সময়ে মানুষের কাছে সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য তথ্য উপস্থাপন করবার জন্য আসলে লড়াই করে যাচ্ছে। এই যে একটি পেশাগত ঝুঁকির মধ্য দিয়ে কাজ করবার ক্ষেত্রেও যে আমাদের যে নানামুখী সীমাবদ্ধতা তার একটি বড় জায়গা হতে পারে যে সংক্রমণ সাংবাদিকতা নিয়ে আসলে এক ধরনের ট্রেনিং আর ইথিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক করা এবং আসলে কাজের পদ্ধতি এবং কোথায় স্বাস্থ্য সুরক্ষা এবং নীতিগত বিষয়, আইনি কাঠামো, এবং এই সময়ের ভিতরে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি আইন এবং নির্দেশনা জারি হচ্ছে। এগুলোকে আসলে আত্মস্থ করা এবং সেই আত্মস্থতার আলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা কিন্তু আসলে বড় মাপের চ্যালেঞ্জের বিষয় হয়ে যাচ্ছে। তবুও আসলে খাপ খাইয়ে নিয়ে বাংলাদেশের সাংবাদিকতা বা সংবাদ কর্মীরা আসলে এক ধরনের লড়াই করেই যাচ্ছে আর কি। ভাই মাসুদ ভাই, আপনার সে না বলা গল্প দিয়ে আমরা আবার আপনার গল্পগুলো শুনতে চাই, এবং আমাদের জন্য কি সাজেশন আছে সেটা একটু আমরা জানতে চাই। এটা আমার এভরিডে টেলিফোনে বাংলাদেশে বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের সাথে রোজ কথা হয় প্রস্তুতি, করোনার প্রস্তুতির জন্য আর কি, কে কেমন প্রস্তুতি নিবে। আর এখানে যারা আছে আমেরিকাতেও লট অফ ডক্টরস যারা আমার বন্ধু বান্ধব বা আমার জুনিয়র ছেলেমেয়েরা, দে আর অল কলিং আমাকে ছাড়াও আরো একজনকে আমার থেকে অনেক ভালোভাবে যারা ট্রিট করছে তাদের কাছেও যোগাযোগ করছে। তো উই আর অল টকিং অ্যাবাউট দিস। ব্যাপারটা যদি আমি বলি তাহলে পরে ইউ ক্যান স্টপ মি এনিওয়্যার এন্ড আস্ক কোশ্চেন, যেটা কেন হলো। আমার যখন প্রথমে হলো আমার বাসার তখন কারোর কোনো উপসর্গ ছিল না। আই হ্যাড ভেরি মাইল্ড, খুব মাইল্ড ফর্মের একটা ফ্লু টাইপের মনে হলো, একটু জ্বর ভাব একটু। তখনও এখানকার নিউ ইয়র্কের বিভিন্ন টেলিভিশনে করছি, অ্যাওয়ারনেস জাগানোর জন্য যেটুকু জানি সেটুকু নিয়ে শেয়ার করছি টু মাই কমিউনিটি। ওই জন্য অনেকে যে বুঝতে পারেন যে আমি সিক, তারা আমাকে টিভিতে দেখে 2 দিন আগে, বাট ফিরে এসে আই বিকেম সিক। হাসপাতাল শেষ করে ওখানে যেতাম। তো এই মনে হলো যে কিছুই না, 5-7 দিন আমি প্রথমেই খেয়ে নিলাম অ্যাজিথ্রোমাইসিন। আমি খেয়েছিলাম তখন, আমি এটা এখন অ্যাডভোকেট করছি না। মনে রাখতে হবে একটা স্ট্যান্ডার্ড যে এই ডিজিজটা নিউ, উই আর লার্নিং এভরিডে, ট্রিটমেন্ট আরো অনেক আসতে যাচ্ছে। আই উইল টক অ্যাবাউট দ্যাট লেটার। ওই মুহূর্তে আমি খেয়েছিলাম অ্যাজিথ্রোমাইসিন এন্ড হাইড্রোক্সিক্লোরোকুইন। ইটস এ ব্যাড কম্বিনেশন।
বাট আমরা সবাই খেয়েছিলাম। কয়েকদিন পরে মনে হলো ঠিক হয়ে গুড, 7 দিন পরে ঠিক হয়ে গেল। এরকম হবে কিন্তু, দিস থিংস উইল হ্যাপেন। আমি একজন না বহুজনের কাছ থেকে শুনেছি দিস উইল হ্যাপেন। সেকেন্ড টাইম এই 7-8 দিন পরে হঠাৎ করে যখন মনে হলো যে আমি আবার আই ক্যান গো, তখনই দেখলাম যে একেবারে দুর্দান্ত গায়ে ব্যথা শুরু হলো, গলায় ব্যথা শুরু হলো, ড্রাই কফ মানে এই না যে ভিতরে সব শুকনা, কফ বোঝায়, ইটস নট কামিং আউট, ইটস থিক সিক্রেশন, ইটস নট কামিং আউট, কফ, প্রচন্ড কফ। অ্যান্ড সবচেয়ে কমন যে এর সবগুলা সিমটম থাকবে তা কিন্তু নয়, কারো একটা থাকবে কারো একটা থাকবে না, কারো জ্বর থাকবে তো কাশি থাকবে না। আমার সবগুলো ছিল, আমার বাচ্চার সবগুলো ছিল না, দে ডিডন্ট হ্যাভ এভরিথিং। আমার ওয়াইফের শুধু কাশি ছিল, জ্বর তো ছিল না। তো ইট ক্যান কাম আউট ইন এনি ওয়ে, প্লাস কিছু জিআই সিমটম বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটম থাকতে পারে, যেমন ডায়রিয়া, এটা হতে পারে, ইট ক্যান হ্যাপেন, দোজ ক্যান অলসো বি ইন কোভিড। তারপরে কাশিটাই হচ্ছে ইজ দি রিজন দ্যাট আলটিমেটলি টেক্স ইউ টুয়ার্ডস ডেথ। লাংসের যে প্রবলেমটা শুরু, তখন আই স্টার্টেড টকিং টু ডক্টর হাবিবুর রহমান। আই এম ভেরি ভেরি মাচ গ্রেটফুল টু হিম। আমি এখানে বলে রাখি, হি উইল বি কামিং ইন ইউর শো ইনশাআল্লাহ। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এটা বললে পরে এতটুকু বাড়িয়ে বলা হবে না, ইন নিউ ইয়র্ক, দোজ হু আর ট্রিটিং কোভিড। হি হ্যাজ বিন declared to be the best clinical teaching staff of Mount Sinai 2 times, 2 বার। is good, এবং একটা গুড ডক্টর নয়, গুড ভালো মানুষ। আমার ক্লাসমেট, আমরা বহুকাল একসাথে। he said do not come to hospital. আমার তখন 91 90 হচ্ছে পালস অক্স, দ্যাটস অলমোস্ট lower normal, very low, মানে নর্মালের লোয়েস্ট লেভেলে 90। ডু নট কাম। আমিও ডিসাইড করলাম আই উইল নট গো টু হসপিটাল। না যাওয়ার কারণটা হচ্ছে বেশিরভাগ কেসই বাসায় করে ফেলা সম্ভব, আর হসপিটালে গেলে ইউ ডু নট গেট অল দি হেল্পস দ্যাট ইউ গেট অ্যাট হোম, যেগুলো বাসায় পাওয়া সম্ভব সব। যেমন আমি ভেপার থেরাপি নিতাম, উইল ডু ইট ফর মি ইন হসপিটাল। প্লাস মোরালি একটা মানুষ নিচে নেমে যায়, অনেক ডিপ্রেসড হয়ে যায় যখন দেখে ডানে বামে একটা একটা করে মারা যাচ্ছে। তখন 45 সেকেন্ডস একটা মানুষ মারা যাচ্ছে, এভরি 45 সেকেন্ড আমেরিকা ইজ লুজিং এ পারসন। ওইটা যখন দেখে তখন ওই জোরটা থাকে না, ইটস ভেরি ইম্পর্টেন্ট, মনের জোরটা ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আই স্টার্টেড দ্য মেডিকেশন। এটার পরে কিছুদিন পরে আই ওয়াজ অ্যাডেড উইথ সাম মোর ইনহেলার। আর একটা জিনিস আমি সবার জন্য বলে যাচ্ছি, সবাই এটা মনে রাখতে হবে, এটা করতে হবে, মনে রাখতে হবে না, আই অ্যাডভোকেটেড, সব দেশেই করা হয়েছে। সেটা হলো যে ভেপার থেরাপি। ভেপার নিতে হবে। ভেপার কিভাবে নেয়, স্টিম কিভাবে নেয়, একটা হাড়ির মধ্যে গরম পানি, এবং এগুলোর উপর ভিডিও আছে আমার, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সেন্ড দ্যাট। বিভিন্ন, এমনকি সোহেল তাজ করেছে, প্রায় 1 মিলিয়ন লোক দেখেছে। বাট এনিওয়ে, একটা ভেপার, গরম পানি উঠবে, নাক ওইখানে নিতে হবে, নেওয়ার পরে টাওয়েল দিয়ে ঢাকতে হবে এটাকে, নাহলে পরে দি ভেপার উইল গো আউট, ইট ডাজন্ট কাম টু ইওর নোজ। নাকে নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে আর কি। তখন কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, ওইটা নিলে পরেই lot of coughs will come out. একটা জিনিস মনে রাখতে, মেকানিক্যাল একটা প্রবলেম হয় এখানে, মেকানিক্যাল প্রবলেম করোনা ভাইরাসের ক্ষেত্রে। থিক সিক্রেশন হয়ে যায় হোল পালমোনারি ট্রিতে, ইট ডাজন্ট কাম আউট, বাইরে আসতে চায় না। ওই বাইরে আসার ওইটাই আস্তে আস্তে শ্বাসকষ্ট নিয়ে আসে প্রথম দিকে। আরো আছে 2টা মেজর প্যাথোফিজিওলজি, আমি এখনো বলিনি, বাট দিস ইজ এ মেকানিক্যাল প্রবলেম, যেটা শুধুমাত্র একটুখানি গরম পানি, আর তার মধ্যে যদি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না এটা ইউক্যালিপটাস অয়েল, না পাওয়া গেলে ভিক্স, লিটল বিট অফ ভিক্স, ব্রিথ ইট, 4 ঘন্টার জন্য ইউর ফাইন। আমার একবার 87 নেমে গেল। 87 মানে এনিবডি উইল গো টু হসপিটাল। আই ডিড নট, কারণ এটা করতে যাবেন না কেউ। আই ডিড নট বিকজ আই এম এ ডক্টর এন্ড আই হ্যাড অল দি অ্যামেনিটিস এট মাই হোম। আমার সবকিছু ছিল, সো নেবুলাইজার থেকে শুরু করে এভরিথিং আই হ্যাড। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ দোজ থিংস, ডু নট টেক এ রিস্ক, টক টু ইউর ডক্টর। শুনলে পরে ইউ মাইট হ্যাভ টু গো টু হসপিটাল, বাট ইট ক্যান বি ট্রিটেড এট হোম। যাই হোক, আস্তে 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 এভরিডে 4 বার করে নিতাম এই ভেপার থেরাপি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই করতে পারবে। নেবুলাইজার থাকলে, অনেকের বাসায় অ্যাজমা আছে, নেবুলাইজার থাকলে পরে তার মধ্যে দিয়ে অ্যালবিউটেরল, অথবা বাংলাদেশে বলে যেটা মনে হয় সালবিউটামল বলে প্রবাবলি, আই মিন ইউ ক্যান পুট দ্যাট ইন অ্যান্ড ব্রিথ, পুরো লাংসে যাবে। অনেকে আবার বলে যে নেবুলাইজার নিলে, আমি কারো কথা দেখেছি নন ডক্টরস ইন ফেসবুক, নেবুলাইজার নিলে কি আবার লাংসের সব জায়গায় ভাইরাস চলে যাবে নাকি? এটা ওই কবিরাজি কথাবার্তা হয়ে গেল, ইটস নট ডাক্তারি। বাট এনিওয়ে, এটা যায় না, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। লাংস ইটস অলরেডি দেয়ার, আর কোথায় যাবে? ইটস নট দি প্রবলেম। ইউ শুড টেক নেবুলাইজার। এগুলো নিয়ে
এখন যে ওষুধগুলোর কথা আসছি, দুইটা জিনিস আমি এখানে ক্লিয়ার করতে চাই, ডক্টর হাবিব পরে আসলে আরো ক্লিয়ার করবে। এক, ভাইরাল লোড যখন কমতে থাকে, ভাইরাসের সংখ্যা যখন কমতে থাকে, যখন অলরেডি আই এম গেটিং বেটার, তখন বডির যে ইমিউন রেগুলেশন যেটা ইটস নর্মালি ইমিউনিটি বডির ইমিউনিটি ফাইট করে, বডির প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসের এগেইনস্টে ফাইট করে, সেটা রেগুলেটেড ফর্মে ফাইট করা দরকার। করোনার ক্ষেত্রে তা হচ্ছে না, ইট ইজ এ ডিরেগুলেটেড ফাইট, ওভার ফাইট হচ্ছে। ওভার করতে গেলেই স্টর্ম অফ সাইটোকাইন সিক্রেশন হচ্ছে। সাইটোকাইন এক ধরনের জুস বা রস বা হোয়াট এভার সিক্রেশন ইন দি লাংস, ক্ষতিকারক যেটা লাংসের জন্য। ওই সিক্রেশনটা হচ্ছে তাদের এম হচ্ছে, বডি ইমিউনিটির এম হচ্ছে ভাইরাসকে খতম করতে হবে, বাট দ্যাট ডিস্ট্রয়স ইউর লাং টু। সাইটোকাইনের মধ্যে ইন্টারলিউকিন 6 একেবারে স্পেসিফিক্যালি ইন্টারলিউকিন 6 নামে একটা, ইট ডিস্ট্রয়স ইউর লাং, ফাইব্রোসিস করে ফেলে, শক্ত করে ফেলে। আমাদের একজনের ওয়াইফ মারা গেল স্টিফ লাংয়ে বিকজ অফ দ্যাট সাইটোকাইন। এই সাইটোকাইনকে থামাতে হবে। হাউ ডু ইউ ডু দ্যাট? হাসপাতালে থাকলে পরে দেয়ার আর অ্যান্টি IL-6 আছে, বাট বাসায় আমরা কি করেছি, আমার জন্য কি করেছি? ইউ ক্যান ডু ইট এট হোম অলসো। ভাই শুধু একটা প্রশ্ন, আপনি এই যে লাংসের তখন কি লাংসটা বের করে একটু সাবান পানি দিয়ে ধুয়ে টুয়ে আবার ঢোকা দেওয়া যায় না? জয়নাল হাজারি খুব সুন্দর বলেছেন এই জিনিসটা। তারপরে আমি বলবো জয়নাল হাজারি যেটা বলেছেন, ট্রাম্পও তো নাকি বলছেন এটা। না আমি ওইটাই বলতে চাচ্ছি যে জয়নাল হাজারি যেটা বলেছেন সেটা লিটল বেটার দ্যান আমাদের প্রেসিডেন্ট যেটা সাজেস্ট করেছেন, তার থেকে ভালো সাজেস্ট করছে অ্যাটলিস্ট। জয়নাল হাজারি ওয়াজ এ লিটল মোর আইকিউ ছিল, দুজনেরই সিঙ্গেল ডিজিট, বাট তার একটু বেশি ছিল আর কি। আচ্ছা, আপনার কথায় আসেন। তারপরে ইউ হ্যাভ টু ইউজ হোয়াট পুয়ার ম্যানস অ্যাপ্রোচ। এটা কি ইউজ প্রেডনিসোন, ওয়ান্স এগেইন প্রেডনিসোন অর ডেক্সামেথাসোন। প্রচুর মানুষকে আমরা বাংলাদেশে আমাদের এখান থেকে ট্রিট করে, উই হ্যাভ সেভড দেম। আল্লাহ হ্যাজ সেভড, উই হ্যাভ হেল্পড দেম উইথ দিস মেডিকেশন। আইদার ইট ইজ প্রেডনিসোন or it is dexamethasone in a heparin dose done by a doctor. Okay, ওই সময় ইন্টারভেনশন যদি না করা হয়, আর্লি ইন্টারভেনশন যদি না করা হয় 8-10 দিনের মধ্যেই যদি না করা হয়, তখন ইটস ডাউনহিল, আর বাঁচানো যাবে না, তখন টাফ হয়ে যাবে। সো দ্যাটস অ্যানাদার। তাহলে আমাদের কি হলো, অ্যাজিথ্রোমাইসিন যাবে, এন্ড তার সাথে উই উইল হ্যাভ দোজ ট্রিটমেন্টস এট দি সেম টাইম। প্রেডনিসোন অর ডেক্সামেথাসোন একটা সময় যাবে। রিমেম্বার দ্য নেক্সট থিং হচ্ছে যে প্রেডনিসোনের সাথে সাথে আর একটা প্যাথোফিজিওলজি, এটা মোস্ট অফ ইউর ডক্টরস উইল আন্ডারস্ট্যান্ড, এবং জার্নালিস্ট যিনি আছেন ভাই সাজাদ ভাই, আপনিও বুঝতে পারবেন। আমি এইভাবেই বলবো, লাংসের মানে বাড়ির বিল্ডিং ব্লকের কি আছে, ইট, এক একটা ইট দিয়ে সাজিয়ে তো বাড়ি তৈরি করা হয়। লাংসের অ্যালভেওলি, এয়ার স্যাক, ওগুলা লক্ষ লক্ষ ওরকম এয়ার স্যাক দিয়ে একটা লাংসের বিন্যাস হয়, যেখানে বাতাসটা ভাগ হয়ে যায় সব অ্যালভেওলিগুলির মধ্যে, ওখানে এক্সচেঞ্জ হয়। ওই এক্সচেঞ্জের জায়গায় কিভাবে এক্সচেঞ্জ হয়, ওর চারপাশে ব্লাড ভেসেল আছে, মাইক্রো ভেসেলস। এই মাইক্রো ভেসেলগুলি কোগুলেশন হয়ে যাচ্ছে ইন কেস অফ কোভিড। রক্ত জমাট বেঁধে যাচ্ছে, জমাট রক্ত তো আর এক্সচেঞ্জ হয় না, পিপল আর কুইকলি ডাইং, মরে যাচ্ছে, বাসা থেকে যেতে যেতে মরে যাচ্ছে। এটার জন্য বাসায় ট্রিটমেন্ট করা যাচ্ছে। ইট ইজ বেস্ট টু ট্রিট ইন হসপিটাল। এটার জন্য বাসায় উই আর ট্রিটিং এন্ড পিপল আর গেটিং ওকে। হোয়াট উই আর ডুইং, একটা ব্লাড থিনার দিতে হবে, রক্ত যেন জমাট না হয়, একটা ব্লাড থিনার দিতে হবে। And what we give here in America is Apaxiphen, American নাম, আর trade name is Eliquis. We give Eliquis, কারণ ওটা কোনো ইয়ে করা লাগে না, কোনো Eliquis দিলে পরে আর কোনো ল্যাব টেস্ট করার দরকার হয় না, খালি ইউরিন ঠিক আছে, কিডনি ঠিক আছে জানলে পরে ইউ ক্যান ডু ইট। এবং এইটা লাইফ সেভ করেছে আমাদের একজন, I don't want to tell the name, even Mr. Shamim, you know him too. He was saved by Dr. Habib by giving this kind of medication. But সে নিজেও ডাক্তার ছিল, you will know it later on. আচ্ছা, তো আমাদের 3 রকম ট্রিটমেন্ট হলো। আসাদ ভাইয়ের কাছে একটু আসি, যে আমাদের টাইম আমরা যেটা রেখেছিলাম, আমাদের টাইমটা আমরা শেষের দিকে, আর কয়েক মিনিট আমরা যেহেতু একটু পরে শুরু করেছিলাম। আসাদ ভাই, নরওয়ে থেকে বাংলাদেশকে কেমন দেখছেন, এবং আপনাদের কেমন মনে হচ্ছে যে বাংলাদেশে তাহলে পিকে কবে যাবে, আপনাদের কি মনে হচ্ছে? আচ্ছা, আমার কাছে মনে হয় আসলে নরওয়ের সাথে বাংলাদেশের কম্পেয়ার করাটা ঠিক হবে না, কারণ নরওয়ের হেলথ সিস্টেম হচ্ছে টোটালি স্টেট রান। বাংলাদেশের সাথে আমেরিকার কম্পেয়ার করাটা বেটার আমার কাছে মনে হচ্ছে। আমাদের মেসেজ যা বলছেন দ্যাট ইজ মোর রিলেভেন্ট টু বাংলাদেশ, কারণ
আমরা আসলে যেতে চাই নরওয়ের জায়গায়, কিন্তু সেটা আমেরিকা হয়ে যেতে হবে। আমেরিকাও একটা কথা বলি। Let me ভাই one statistics. একটা স্ট্যাটিস্টিক দিলে আপনি বুঝতে পারবেন যে আমেরিকাতেও বাংলাদেশের চেয়ে ভালো ভালো অবস্থানের স্টেট আছে। যেমন ধরেন আমি একটা, নিউ ইয়র্ক ইজ দ্য ওয়ার্স্ট, রাইট? আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি যে মাত্র 2 জন মারা গিয়েছে ইন নর্দার্ন মেরিনা আইল্যান্ড, ছোট জায়গা। আমি বড় জায়গা দিচ্ছি আপনাকে, বিগ প্লেসেস। যেমন ধরেন আলাস্কা 10, তারপরে মন্টানা, ইটস এ বিগ স্টেট, 16 জন মারা গিয়েছে মাত্র, অনলি 16, অনলি 462 আজকে, এটা হচ্ছে আজকে রিপোর্ট। তারপরে ধরেন ওয়াইমং অনলি 7 জন মারা গিয়েছে, অনলি 7, and only 462. It's a very big state. তারপরে ধরেন there are a lot of states like that যাতে অনেক কম। আবার নিউ ইয়র্কেও আছে যেখানে we have crossed like 25,000, সেটাও। তো যেখানে ভিড় বেশি এবং যেখানে সোশ্যাল ইয়েগুলো, আর এরা এই যেসব স্টেটের নাম বললাম এগুলো একটু দূরে দূরেই থাকে, সবাই কাছে কাছে থাকে না। এদের মৃত্যুর হার, এখন যদি আপনি ওইটাকে ধরেন, ওইটা দেখালে আবার আমরা বাংলাদেশ থেকে ভালো অবস্থানে আছি। যদি নিউ ইয়র্ক দেখেন তাহলে আমরা ওয়ার্স্ট ইন দি হোল ওয়ার্ল্ড, সবচেয়ে খারাপ অবস্থায় আছি। দেশ না, এটা একটা মহাদেশ। ভাই আপনার কাছে প্রশ্ন যে আমাদের বাংলাদেশে পিকে উঠবে কবে, এটা আপনার কি ধারণা? বাংলাদেশে এটা nobody can tell, let me tell you why. এখনই ওঠার সময়, কারণ বাংলাদেশের রিপোর্টিং ইজ হাইলি আন্ডার রিপোর্টিং। আমাদের এখানে 83,000 লোক মারা যাওয়ার পরে গতকালকে ফসি বলেছে দিস ইজ অ্যান আন্ডার রিপোর্টিং। কারণ বহু লোক, এই যে আমার কোভিড পেশেন্ট ফোন করছে, বহু লোক, there are many people in কি যেন বলছিলাম, আন্ডার রিপোর্টিং। বহু লোক আমেরিকাতে বাসায় মরে গেছে, they did not reach hospital, they are not listed in the report, রিপোর্টে নাই তাদের নাম। So this is an under reporting. 83,000 মারা গেছে তা ঠিক নয়, আমাদের আরো বেশি মারা গিয়েছে। আর বাংলাদেশে এটা কত গুণ বেশি we don't know, you are not being tested. এখন আমার 1 লক্ষ লোক ঢাকার একটা জায়গায় থাকে ধরা যাক, এই 1 লক্ষ লোকের টেস্ট করা হয়েছে 20,000, 80,000-এর মধ্যে তো আরো 40,000 পজিটিভ থাকতে পারে, you don't know। মারা গেলে বলতেছে হার্টে মারা গেছে, যদি মারাও যায় তার এই কিডনি সমস্যা ছিল, আরে ওই সমস্যা তো আমাদের সবার ছিল, কোন অ্যাজমা ছিল, তাতে যে কোভিড হয় না, হাউ ডু ইউ নো? সো দি রিপোর্টিং ইন বাংলাদেশ ইজ ইয়েট নট, মানে টেস্টিং না করলে পরে এই রিপোর্টিংটা হাইলি আন্ডার রিপোর্টিং। সরকারের কিছু করার নাই, টেস্টের বাইরে তো সে কথা বলতে পারবে না, সেই অনুযায়ী সরকার একটা রিপোর্ট করছে, দ্যাট রিপোর্টিং ইজ নট দি ট্রু রিপোর্টিং। এবং পিক যখন হয়ে চলেও যাবে তখন আমরা জানতে পারবো কিনা যে পিকে ছিলাম, আই এম নট শিওর। তবে সবাই বলছে, বিশেষজ্ঞরা বলছে, it has, I mean, we also know probably that next 3 weeks or 4 weeks is the math, মানে অন্যান্য মডেলগুলো যদি খেয়াল করি তাহলে বাংলাদেশে যদি আমরা মডেল ইমাজিন করি তাহলে পরে it looks like আগামী 4 সপ্তাহ is a dangerous time for Bangladesh. আর তবু ভাই আপনার কি ধারণা যে বাংলাদেশে এখন যে অবস্থা আছে এটা পিকে কবে উঠবে, এবং আমরা এটা থেকে পিকে উঠলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা কি হবে আপনার মনে হয়? বাংলাদেশের স্বাস্থ্য সেবার ভঙ্গুর অবস্থা নিয়ে তো আসলে কোনো কিছু বলার নাই, এটা আমরা অনেকদিন আগে থেকে দেখছি, শুনছি, জীবন দিয়ে উপলব্ধি করছি আর কি। প্রিয়জনদের যখন সংকট হয় তখন নিজের ভিতরে আসলে এক ধরনের দাগ কাটে, তারপর হয়তো আমরা ভুলে যাই, সেটা নীতি নির্ধারকরাও ভুলে যায়, আমরাও ভুলে যাই, আপনিও হয়তো ভুলে যান। আমি আসলে টেকনিক্যালি সাউন্ড না বলে হয়তো বলতে পারবো না যে পিকে কখন নাগাদ উঠতে পারবো, মাসুদ ভাইয়ের কথা হয়তো এরকম হতে পারে যে, কিন্তু একই জায়গায় হচ্ছে যে আমরা তো পরীক্ষাই করতে পারছি না, এটা কি এখনই পিক আওয়ার চলছে কিনা সেটাই বা আপনি বলবেন কেমনে, অথবা 2 সপ্তাহ পরে যে এটা পিক আওয়ারে যাবে সেটাই বা আমি আসলে বুঝবো কেমনে, বা আমি আপনি যে আসলে বাংলাদেশের যে অবস্থাতে আছি আক্রান্ত কিনা সেটাই বা আমি নিশ্চিত না, আমি তো নিশ্চিত না, আপনিও হয়তো বা নিশ্চিত কিনা তাও জানি না আর কি। ওই জায়গাটাতেই যদি আমরা ঠিক করতে পারতাম, পরীক্ষা নিরীক্ষা গ্রহণযোগ্য যদি আমরা পরীক্ষার রিপোর্ট পেতাম, তাৎক্ষণিকভাবে পেতাম, কারণ আমার তো মনে হয় যে 4 দিন হয়ে যায়, 96 ঘন্টা 72 ঘন্টা পাওয়া যাচ্ছে। ঢাকার বাইরে থেকে যারা পরীক্ষা নিরীক্ষা করার কথা বলছেন তাদের আরো বাড়তি সময় লাগছে। আমি ঠিক জানি না যে মেডিকেল সায়েন্স কি বলে যে আসলে একটি পরীক্ষার জন্য 96 ঘন্টা অপেক্ষা করতে হয়, এবং এই যে সমস্ত উপাত্ত সংগ্রহ
করা হয় শরীর থেকে সেগুলো কি আসলে সেই সময়ের জন্য কতটুকু উপযোগী থাকে সে বিষয়ে তো আমার ধারণা নাই, কিন্তু একটি লম্বা সময় আসলে আমি কি ধরনের সেবা পেতে পারছি সেটাও আমরা জানি না। বাংলাদেশের সব জেলা সব উপজেলায় তো আসলে আমরা পরীক্ষার ব্যবস্থাটাই করতে পারছি না। ঢাকা মহানগরের অবস্থাও তো অনেকটাই সংকটাপন্ন আর কি। আমি আসলে কোথায় পরীক্ষার জন্য যাব, যে কি সুবিধা পাবো কিনা, ট্রান্সপোর্ট তো আমার নাই, আমি কি আসলে অন্যভাবে ট্রান্সপোর্ট সুবিধাটা পেতে পারি কিনা, সেটি সরকারি বেসরকারি কোনো সংস্থাই তো আমার জন্য আসলে এই সার্ভিস সবসময় পেতে পারবো তারও নিশ্চয়তা দিচ্ছে না। আমার তো আসলে পিক আওয়ার সম্পর্কে ধারণা নাই, কিন্তু আসলে বেশি মানুষকে যাতে পরীক্ষার আওতায় আনা হয়, বেশিভাবে সতর্কতা অবলম্বনের জন্য সচেতনতা তৈরি করা হয় এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য একজন রোগী হিসাবে যে অধিকার সেই অধিকারটা যেন আমি বাস্তবায়ন করতে পারি। আর ওষুধের যে কর্পোরেট যে মুনাফার যে এক ধরনের অর্থনীতি, সেই অর্থনীতির করার যাতে এই করোনা ভাইরাসের যুগে আমাকে যাতে ব্যাপকভাবে ছোবল না মারতে পারে সেই জন্য আইনি কাঠামোর আলোকে যাতে আমাকে সুরক্ষা দেওয়া হয় সেই প্রত্যাশাও আমি করি। হয়তো আলোচনা শেষ হয়ে যাবে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মাসুদ ভাই, এক মিনিটে একটু আমি একটা উত্তর দিয়ে দিই শামীম ভাই, একটা উত্তর দিয়ে দিই। এখানে আমরা নিউ ইয়র্কে যারা টেস্ট করেছি, তো প্রথম দিকে যখন নিউ ইয়র্কে টেস্টিং ক্যাপাসিটি অনেক হাই ছিল, প্লাস আপনার টেস্টিং মানুষ যখন ইনফেক্টেড অনেক বেশি ছিল, তখন যখন টেস্ট করতে যেতাম ওরা বলে দিত যে 3 থেকে 5 দিন পরে আপনার রিপোর্টটা যাবে। যদিও ল্যাবরেটরিতে সাধারণত 6 ঘন্টার ভিতরে রিপোর্ট তৈরি করতে পারে, কিন্তু যেহেতু অনেক ব্যাকলগ থাকে সামনে এবং পিছনে, তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে গত সপ্তাহে যারা টেস্ট করেছে তারা একদিনে রিপোর্ট পেয়েছে, কিন্তু 3 সপ্তাহ আগে যারা রিপোর্ট টেস্ট করেছে তাদের রিপোর্ট পেতে কিন্তু 3 থেকে 4 দিন সময় লেগেছে। আমি এখানকার পিকচারটা বললাম। তো বাংলাদেশে তো এমনি আমাদের ফ্যাসিলিটি কম, খুব অল্প জায়গায় টেস্ট হয়, এবং যে সমস্ত জায়গায় টেস্ট হয় তারা অনেক এক্সস্টেড থাকে, অনেক বেশি কেস করতে হয় অল্প মানুষের। তো সেই জন্য যদি রিপোর্ট একটু দেরি হয় সেটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়। আরেকটা ব্যাপার, স্যাম্পল কালেকশন পর থেকে রিপোর্ট দেওয়া মানে যে স্যাম্পলটা রেখে দিতে হবে সবসময় ব্যাপারটা তা না, যে স্যাম্পলটা কার্যকর থাকে কিনা। রিপোর্টিং করা বা রিপোর্টিং পাবলিশ করা এই ব্যাপারগুলো একটা লম্বা চেইনের ব্যাপার। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন সাদ্দাত ভাই, আপনার জন্য বলা আর কি। আসাদ ভাই, আপনি 1 মিনিটে যদি আপনার একটু শেষ কোনো কিছু বলতে চান, 1 মিনিট। আমার মনে হয় এটা খুব ভেরি নাইস ইনিশিয়েটিভ, আমি অনেক কিছু করতে পারলাম। তো আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করেছিলাম যে শেষ পর্যন্ত মাসুদ সাহেব শেষ পর্যন্ত আমরা স্টেরয়েডের কাছেই শরণাপন্ন হতে হচ্ছে আর কি। And that is doing good. And that is doing good. Let me repeat, with all the responsibilities, that is doing very good. Right now, আমার একটা patient phone করেছিলাম যেটা বন্ধ করলাম। I have given, and he's excellent. তার ভাই মরে গেছে already. His brother has died in COVID, and then তার ওয়াইফের বোন আমার ক্লাসমেট আর কি ডাক্তার, বাংলাদেশ থেকে ফোন করেছিল যে can you take over the তখন I took over, and after about 22 days he's now ready to work inshallah with all these things, with everything that he had. Yes, please. সাংবাদিক সাজ্জাদ সাহেবের কাছে আপনি আমাদের মাসুদ সাহেবের এক্সাম্পলটা যদি পাবলিশ করতে পারেন যে হাউ টু ট্রিট ইট ইন অ্যাট হোম এন্ড ডোন্ট লুজ ইওর কারেজ, সাহস না হারিয়ে চেষ্টা করলে আপনারা ভালো হতে পারবেন। ডাক্তারও হি ডিসাইডেড হিমসেলফ টু রিমেইন অ্যাট হোম এন্ড ট্রিট হিমসেলফ। ইম্পর্টেন্ট All the doctors, almost all the doctors, আমরা সবাই বাসায় ট্রিটমেন্ট করেছি and we are fine. Of course I have lost some friends. Of course আমার কিছু ডাক্তার বন্ধু মারা গেছে, তাদের কোমরবিডিটি ছিল। যেমন একজন ছিল রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট, হি ইজ ইমিউনোসাপ্রেসড, ওয়ান ভাইরাস ঢুকলে পরে হি উইল ডাই, হি ডাইড। তারপরে একজনের ওপেন হার্ট হয়েছিল কিছুদিন আগে, হি ডাইড। তারপরে আরেকজন হচ্ছে সিনিয়র ভাই ছিলেন, অ্যাজমা ছিল ভীষণ, উনি অনেক লেট করে ফেলেছেন। মানে আমার যদি এখন 80 চলে যায়, আই উড গো টু হসপিটাল, উনি যান না, হি ডাইড। তো যারা মারা গিয়েছে কিছুটা ব্যাখ্যাও করা যাচ্ছে। আর টেস্টের ব্যাপারে এটা আমি ডাক্তারি ছেড়ে রাজনীতিতে চলে যেতে হচ্ছে, সরি আমি যেতে চাচ্ছি না, আমি ডাক্তার, এটা যেতে চাই না। আমেরিকার টেস্ট, যে দেশ 1942-তে রোজ একটা করে প্লেন বানিয়েছে এভরিডে, যুদ্ধের প্লেন, সেই দেশ মাস্ক বানাতে পারে না, সেই দেশ মাস্কের জন্য চায়না অর্ডার করতে হয়, সেই দেশ টেস্ট করতে পারে না, এখন তারা 1 মিলিয়ন টেস্ট এ ডে করার প্ল্যান নিয়ে নিয়েছে। সব হয়নি, কারণ হচ্ছে ঊর্ধ্বতন কেউ চায়নি টেস্ট করা হোক। টেস্ট করলে বেশি রোগীর সংখ্যা বাড়বে, বেশি রোগীর সংখ্যা বাড়লে ভীতি বাড়বে, ভীতি বাড়লে ইকোনমি ফল করবে, একজনের ইলেকশনের সমস্যা হবে। এতটাই রাজনৈতিক ছিল, আমি এর মধ্যে যেতে চাচ্ছি না।
আমি ডাক্তার, এটা আমার বিষয় নয়, বাট এটা এটা আমরা একটা বিড়ম্বনা, আমরা একটা জাথা করে পড়ে গিয়েছি আর কি। ফেডারেল গভর্নমেন্ট অ্যান্ড গভর্নরদের মাঝে যে ফাইট, তার মাঝখানে পিপুল পড়ে গিয়েছে। দ্যাটস এ ভেরি ব্যাড এক্সাম্পল। আমরা সেট করলাম এবার এখানে দুইটা। মাসুদ ভাই, আজকে আমরা শেষ করি। আপনাদের তপু ভাই, আসাদ ভাই, মাসুদ ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ফার্স্ট এটা প্রোগ্রাম ছিল। আমরা আশা করি যে আমরা এটা সিরিজ করতে থাকবো। আপনাদেরকে শামীম, if you allow me, আমি সাজ্জাদ ভাইয়ের জন্য কয়েকটা 1 মিনিটের মধ্যে বলছি। সাজ্জাদ ভাই, if you can tell these things to the patient. I have already told, I have reached million people. তারপরে যদি পারেন, সেটা হলো যে বাসায় একটা পালস অক্সিমিটার, একটা থার্মোমিটার মাস্ট। থার্মোমিটার সবার বাসায় আছে। পালস অক্সিমিটার এটা না থাকলে, যদি আমেরিকা থেকেও আমরা ট্রিট করার চেষ্টা করি, কেউ কেউ আছেন রিলেটিভ, আমার আপন ভাইরা আমাকে ফোন করবে, ইটস এ টেলিফোন অ্যাওয়ে, আই উইল জাস্ট টেল ডু দিস এন্ড ডু দ্যাট। এটা যদি করতে হয় তাহলে পরে ইউ ক্যানট ডু ইট উইদাউট এ পালস অক্সিমিটার। ইউ ক্যানট ট্রিট এ পেশেন্ট এট হোম উইদাউট এ পালস অক্সিমিটার। এটার দাম 2800 টাকা বাংলাদেশে। কেন আমি জানি, আমি বহু লোককে কিনাইছি, আমার নিজের আছে, আমার প্রত্যেকটা রোগীকে কিনাইছি। এটা ছাড়া ইউ ক্যানট ট্রিট, ইউ ক্যানট গো অ্যাহেড, ডিসিশন নিতে পারবেন না। এটা একটু জানিয়ে দিন যে আমাদের একটা থার্মোমিটার লাগবে, একটা পালস অক্সিমিটার লাগবে, একটা নেবুলাইজার থাকলে পরে ভালো, স্টিম থেরাপির জন্য খালি তো সবার বাসায় আছে, আর একটু ভিক্স অথবা ইয়ে লাগবে। আর আর এছাড়া নন মেডিকেল, নন ফার্মাকোলজিক্যাল কিছু বিশ্বাসের ব্যাপার আছে। ডক্টর আসাদ হ্যাজ ওয়ান্স টোল্ড দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ স্ট্রেংথ, ইউ হ্যাভ টু হ্যাভ স্ট্রেংথ। তার জন্য আমি যেভাবে বলবো সেটা সবাই শুনতে হবে তা নয়, বাট সেভাবে আমি করেছি। ওয়ান্স এগেন, বাধ্যবাধকতা নেই, বাট ইউ ক্যান হ্যাভ জমজমের পানি। একটা লোক, একজন ডাক্তার, আমার বড় ভাইয়ের মতন, নেভার ইউজ টু বিলিভ ইন দিস থিংস, বাট এবার সামহাউ হি হ্যাজ বিলিভড and he is নামাজ শুরু করে দিচ্ছে আর কি, জমজমের পানি খেয়ে নাকি সে ভালো হচ্ছে। সবই করছে, ইজ এ ফ্যান্টাস্টিক ডক্টর। তারপরে মধু, কালিজিরা, আদা, গ্রিন টি, আর পানি সবসময় গরম খেতে হবে, আর শক্ত ইচ্ছা শক্তি, হিউজ উইল পাওয়ার। এন্ড লাস্টলি একটা জিনিস মনে রাখবেন, অলওয়েজ শ্বাসকষ্ট যদি হয়, প্রোন পজিশন। প্রোন মানে পেটের উপরে শুয়ে থাকতে হবে 1 hour, at least 1 hour, 2 to 3 times a day. Why? It's 100% scientific. I'm an anesthesiologist. যখন এটা করবেন, posterior side যে alveoli গুলো all are now recruited into the gas exchange, তখন দেখবেন যে আপনার ওই 89-92 হয়ে গেছে immediately. So one has to be in prone. এই জিনিসগুলো যদি জানে মানুষ, তাহলে পরে ট্রিটমেন্ট করাটা ডাক্তারদের জন্য, যারা বাংলাদেশ থেকে করবে, অথবা যদি আমি এখান থেকে করি, অথবা যদি ডক্টর আসাদ নরওয়ে থেকে করে, they will all need this pulse oximeter. এটা ছাড়া করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা শেষ করতেছি। তপু ভাই, আসাদ ভাই, সবাইকে, মাসুদ ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখছেন আমাদের সাথে আছেন, আপনাদেরকে আমরা আমাদের নেক্সট প্রোগ্রামের কথা জানিয়ে দিব। আশা করি আবার আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি করোনা থেকে আমরা আমাদের হবে, এবং আমরা এই করোনাকে পরাজিত করে বাঙালি আমরা আবার লড়াই করে জিতে যাব। সবাইকে শক্তিশালী কথা ঠিক না এখনো।